নমস্কার বন্ধুরা, আজকে আমি নিয়ে আসছি খুবই সাধারণ ছোট ছোট জিনিস, যে জিনিসগুলো আমরা সাধারণভাবে জানতে পারি না। অনেক মিডিয়া তথ্য দেয় কিন্তু এত গভীরভাবে তথ্য দেয় না। সেই তথ্যগুলো ছোট ছোট তথ্য জানানোর জন্যই আমি আজকে এই ভিডিও ক্লিপটা করছি। তো আপনারা নিশ্চয়ই জানতে আগ্রহী হবেন যে কী সেই তথ্যটা। সেই তথ্যটা হচ্ছে বিধানসভায় আমরা আমাদের প্রতিনিধি হিসাবে যে এমএলএ বা এমপি তাদেরকে আমরা পাঠাই, সেই এমএলএ এমপিরা প্রত্যেক মাসে কত করে তাদের স্যালারি দিতে হয় আমাদেরকে, মানে বিধানসভার বা রাজ্য সরকারকে। রাজ্য সরকার মানে সাধারণ মানুষ, সেটা আর বুঝতে কারোর অপেক্ষা থাকে না। তো সেই এমএলএ বা এমপিদের, বিশেষত বিধানসভার কথাই আমি প্রধানত আজকে বলছি, এমএলএ এবং বিধায়ক, এই বিধায়কদের প্রত্যেক মাসে পশ্চিমবাংলার সরকার 2024 সালের যে আইন অনুযায়ী যে মায়না দেয় এবং তাদের ইনসেন্টিভ পায়, মানে ভাতা পায়, সেই সাথে সাথে 2024 সালের আগে তারা কি ভাতা পেতেন এবং কী স্যালারি পেতেন, সেটা নিয়ে আমি আলোচনাটা করতে চাইছি প্রধানত। তো সাধারণ একজন এমএলএ 2024 সালের আগে পেত 10,000 টাকা। এখন 2024 সালের পরে সেই এমএলএ 2024 সালের আইন তৈরি হওয়ার পরে তার স্যালারি বেড়ে হয়েছে 50,000 টাকা। এবং প্রতিমন্ত্রী বা মিনিস্টার অফ স্টেট, এই প্রতিমন্ত্রী মিনিস্টার অফ স্টেট তিনি 2024 সালের আগে পেতেন 10,900 টাকা। এখন বর্তমানে সেই মিনিস্টার অফ স্টেট উনি এখন বর্তমানে 2024 সালের পরে যে আইন হয়েছে সেই আইন অনুযায়ী বেতন পান 50,900 টাকা। এবং ক্যাবিনেট মন্ত্রী প্রতি মাসে 2024 সালের আগে পেতেন 11,000 টাকা। এখন বর্তমান 2024 সালের পরে তারা পান 51,000 টাকা। আচ্ছা, আমি যে আলোচনাটা মেনত করতে চাইছি খুবই সাধারণ আলোচনা। সেই সাধারণ আলোচনাটায় আমি কিছু কিছু জিনিস আপনাদের জানিয়ে রাখতে চাই। বিধানসভা যে বিধায়করা ইলেকশনে দাঁড়ান সবাই কিন্তু জিততে পারেন না। যারা জিততে পারেন তারাই বিধানসভায় যান এবং মন্ত্রী বা এমএলএ হন। এবারে আপনারা বলবেন যে এটা জানানোর কী উদ্দেশ্য? উদ্দেশ্যটা খুবই সহজ। আগের যারা এমএলএ বা বিধায়ক হতেন তারা কিন্তু 11,000, 10,900 এবং 10,000 এই তিনটি অঙ্কের টাকাতে তারা সন্তুষ্ট হতেন। বর্তমান 2024 সালের পরে তাদের ইনকাম এবং স্যালারি বাড়িয়ে দেওয়া হয়েছে। এই নিয়ম অনুযায়ী 5 গুণ স্যালারি বাড়ানো হয়েছে, কম করে 5 গুণ। যে 10,000 টাকা পেতেন তাকে এখন 50,000 টাকা দেওয়া হয়। তার মানে হিসাব মতো 5 গুণ বাড়ানো হয়েছে। তো 5 গুণ বাড়ানোর সাথে সাথে আমি যে বিষয়টা বলতে চাইছি, একজন এমএলএ বা এমপি বিধানসভায় বা লোকসভায় তারা যান কেন, কী কারণে? কারণটা খুবই সহজ, যে আমরা আমাদের এই ওয়েস্ট বেঙ্গল বা সারা ভারতবর্ষের যত লোক আছে তারা যদি লোকসভা বা বিধানসভায় প্রত্যেকে কথা বলতে যান তাহলে কেউ কারোর কথা শুনতে পাবেন না, বুঝতে পারবেন না এবং সেখানে একটা গণ্ডগোলের সৃষ্টি হবে, জায়গাও দেওয়া সম্ভব না। যার জন্য আমরা একজন প্রতিনিধিকে নির্বাচিত করে বিধানসভাতে পাঠাই। তাহলে মুদ্রা কথায় কী হচ্ছে? গভর্নমেন্ট সাধারণ মানুষই তৈরি করছে এবং সাধারণ মানুষ যে গভর্নমেন্ট তৈরি করছে সেই গভর্নমেন্টের স্যালারিও কিন্তু
সাধারণ মানুষের ট্যাক্সের টাকা থেকেই হচ্ছে। এটাই হচ্ছে মোদ্দা কথা। তা সেই সাথে সাথে এই যে মায়নাটাই শুধু নয়, এনাদের কিন্তু নানাবিধ উপকরণ আছে, সাথে রেনসেন্টিভের ব্যাপার আছে বা অন্যান্য ভাতার ব্যবস্থা আছে। সেই ভাতাগুলো নিয়েও আমি আজকে একটু আলোচনা করব। তারপরে মূল বিষয়ে আমি যাব যে কেন আমি এই কথাগুলো আলোচনা করছি। এর মধ্যে আছে এই ইনসেন্টিভের ভিতরে, মানে ভাতার ভিতরে প্রথম আছে এলাকা ভাতা। এই এলাকা ভাতাটা কি? একজন ক্যাবিনেট মন্ত্রী একই সাথে একটি নির্দিষ্ট এলাকার নির্বাচিত প্রতিনিধি, সেই নির্বাচিত প্রতিনিধি হওয়ার কারণে ওনারা এলাকাটাকে পরিদর্শন করতে হয় এবং এলাকাকে পরিচালনা করতে হয়। সেই জন্য তাকে একটা ন্যূনতম টাকা দেওয়া হয় এবং সেই সাথে সাথে এই নির্বাচিত প্রতিনিধি এলাকায় ভ্রমণের জন্য তার যে খরচ হয় সেটার জন্য একটা ন্যূনতম টাকা দেওয়া হয় এবং এলাকার জনগণের সুবিধার্থে একটি স্থানীয় কার্যালয় অফিস পরিচালনা করার জন্য পেয়ারা রাখা এবং এলাকার মানুষের সাথে মত বিনিময় করা। মত বিনিময় মানে বুঝতে পারছেন, মতামত নেওয়া, কোনটা সুবিধা হবে কোনটা অসুবিধা হবে সেটা নিয়ে মানুষের থেকে মত নিয়ে সেই কাজটার দিকে এগিয়ে যাওয়া, ভালো কাজটার দিকে। তো সেটাকে মত বিনিময় বলা হচ্ছে। এবং সাথে সাথে গণসংযোগ বাড়ানো, তাদের চিঠিপত্র, ডাকযোগ ব্যবস্থা বা অফিসিয়াল অন্যান্য আনুষঙ্গিক খরচ। এক কথায় মন্ত্রীরা নিজের পকেট থেকে 1 টাকাও খরচ করেন না। এই রাজ্যসভাতে যারা থাকেন তাদের সমস্ত খরচ আমাদের মতো গরিব মানুষ এবং যারা প্রভাবশালী, ইনকামশালী এবং বিজনেসম্যান আছেন বা ভালো ভালো জায়গাতে চাকরি করেন, তাদের ট্যাক্স পেয়ারের টাকা থেকেই এই মাইনা বা ইনসেন্টিভগুলো আসে। তো এখন আমার একটাই প্রশ্ন, সেই প্রশ্নের উত্তরটা আমি খোঁজার জন্য আজকের ভিডিও ক্লিপটা করছি। আমাদের সাধারণ মানুষের টাকাতে যদি এই মানুষগুলো সুবিধা দেওয়া হচ্ছে, তাদের পরিবার চালানোর জন্য স্যালারি দেওয়া হচ্ছে এবং তাদের পকেটের 1 টাকাও খরচ না করে সব কিছু করার জন্য আমরা ব্যবস্থা তাদেরকে করে দিয়েছি, যার জন্য তারা বিধানসভাতে যেতে পেরেছে, এমএলএ হতে পেরেছে, এমপি হতে পেরেছে। তো সেই জায়গা থেকে তাদের প্রধান লক্ষ্য কী হওয়া উচিত? তাদের প্রধান লক্ষ্য হওয়া উচিত, আমার যেটা মনে হয়, আপনাদের কি মনে হয় আমি ঠিক বলতে পারবো না, কিন্তু আমার সাথে সহমত হবেন অনেকেই। কেননা যারা গণতান্ত্রিক সংবিধানের যে অধ্যায়গুলো আছে, অধ্যায়ের সমস্ত পাঠটা না জানলেও কিছু কিছু ছোটো অংশ যেটুকু জানি সেটুকু নিয়েই আমি আলোচনা করবো, বেশি দূরে বা বেশি বড়ও করবো না অংশটা। তো সেই জায়গা থেকে প্রাধান্য পায় প্রথমে সাধারণ মানুষের কাজ করা, এই সাধারণ মানুষের সঙ্গে সংযোগ বাড়িয়ে তাদের সঙ্গে আলোচনা করে তাদের অসুবিধা সুবিধা কী আছে সেটা জেনে তাদের কাজটা করা। কিন্তু বিগত যে সরকার ছিল, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, উনি যে কাজটা করতেন সেটা কিন্তু জনসংযোগ ছিল না, বরং মানুষ বা জনগণের উপরে ভীষণভাবে অত্যাচারিত একটা সরকার ছিল। তাদের পঞ্চায়েতের মেম্বার থেকে প্রধান থেকে শুরু করে সমস্ত জায়গাতে তারা দুর্নীতি ছড়িয়েছে, তার প্রকাশ্য প্রমাণ এখন দিবালোকেই দেখা যাচ্ছে, প্রত্যেকটা মানুষ সেটা বুঝতে পারছে। তো আজকের এই প্রতিবেদনের মূল কাণ্ডারি আমাদের রাজ্যের
বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে আমি অনেক ধন্যবাদ জানাই যে প্রথমেই রাজ্য সরকারে এসে প্রধান কাজগুলো করতে শুরু করেছেন। কিন্তু এখানে আমার একটা প্রথমের প্রশ্ন যে যদিও বেশি সময় অতিবাহিত হয়নি, 1 মাস 5 থেকে 6 দিন হয়তো হয়েছে সরকার গঠন হয়েছে এবং মন্ত্রিসভার পূর্ণতা পেয়েছে, সব ঠিক আছে, কিন্তু গরিব মানুষের যে হকটা ছিল এবং পাওয়ার জন্য সরকারকে নিয়ে এসছেন, সেটার দিকে যদি উনি নজর দেন তাহলে মনে হয় গরিব মানুষের সবথেকে বেশি উপকৃত হবে। যেমন আমি যে কারণে বলতে চাইছি, অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে কয়েক দফায় প্রচার হয়েছে, কখনো অফলাইনে কখনো অনলাইনে, এখন আবার নানান রকম মিডিয়াতে দেখতে পাচ্ছি। শুধু মিডিয়া নয়, সোশ্যাল মিডিয়াতে বেশি আসছে এটা, যে 15, 16, 17 এখানে অফলাইনে যে কোনো একটা ক্যাম্প করে সেখানে ফর্ম ফিল আপ হবে। এই যে মানুষের কষ্ট, বারবার হয়রানি হওয়া, এর থেকে যদি দূরে রাখা যায় আমার মনে হয় সবথেকে মানুষ বেশি উপকৃত হবে। ক্যাম্প করছেন শুধু ক্যাম্পেই করুন, অনলাইন করলে শুধু অনলাইনেই করুন, অফলাইন করলে শুধু অফলাইনেই করুন, এটাই আমার বলা। আর একটা জিনিস আমি একটু বলতে চাই, মন্ত্রীরা নিজেদের পকেটের টাকা তো খরচ করেনই না, এক কথায় মাসিক আয় বা বেতন সহ একজন সাধারণ বিধায়করা বা এমএলএরা পায় প্রায় 1,21,000 টাকা। এই 1,21,000 টাকা কিন্তু গভর্নমেন্ট নিজে টাকা ছাপিয়ে দেয় না। ট্যাক্সাল থাকতে পারে, কিন্তু গভর্নমেন্টের একটা নির্ধারিত অঙ্কের মুদ্রা ছাপানোর স্বীকৃতি থাকে, তার উপরে থাকে না। সেটাই নাড়াচাড়া করে গভর্নমেন্টকে চলতে হবে এবং সেই টাকার উপর থেকে সাধারণ মানুষ, এবং আগেই বলেছি যারা চাকরিজীবী ব্যবসায়ী বড় বড় আছেন, সাধারণ মানুষের যে কোনো ন্যূনতম নুন, তেল, ঝাল, চাল, ডাল সমস্ত জিনিসের উপরে ট্যাক্স বসানো আছে। সেই ট্যাক্স পেয়ারের টাকা থেকেই এনাদের এই 1,21,000 টাকা একজন এমএলএর স্যালারি আমি, আপনি, আমরা সকলেই দিচ্ছি। আর এছাড়া আছে প্রতিমন্ত্রী বা বিধায়ক। প্রতিমন্ত্রী বিধায়ক যারা আছেন তারা পান 1,50,000 টাকা। এই দুর্দিনের বাজারেও সাধারণ মানুষের ট্যাক্স পেয়ারের টাকা থেকে 2024 সালের আগে যারা পেতেন তো যেটাতে চলছিলাম, যে রাস্তাতে, সেই রাস্তাতেই আবার ফিরে আসি, যে একজন বিধানসভার বিধায়ক সে 1.5 লক্ষ টাকা স্যালারি আমাদের ট্যাক্স পেয়ারের টাকা থেকেই পায়। কিন্তু সাধারণ মানুষের কতটা কাজ হয়, তারা মাঠে নেমে বা মানুষের কাছে গিয়ে কতটা কাজ করে, যে কারণে আমি প্রথমেই আলোচনা করে নিয়েছি যে এই বিধায়করা তাদের জনসংযোগ বাড়ানোর জন্য এবং তাদের মতামত নেওয়ার জন্য একটা ইনসেন্টিভ বা ভাতা পান, তাহলে মানুষের কাছে এনারা কতটুকু যান সেটাও কিন্তু একটা প্রশ্নচিহ্ন থেকে যাচ্ছে। বিগত সরকার যেভাবে চালিয়েছে, আমি আশা করব আমাদের যে সরকার এখন বিজেপির সরকার এসছে, পশ্চিমবাংলাকে দূষণ মুক্ত করতে এবং ভালোভাবে রাজ্যটাকে আবার ঊর্ধ্বমুখী নিয়ে যেতে পারবে এবং স্বচ্ছতা আসবে, সেই আশাতেই আমরা আমাদের পশ্চিমবাংলাবাসী আমরা সবাই ভোট দিয়ে সরকারে নিয়ে এসেছিলাম। সেই কারণেই
যাতে আপনারা প্রত্যেকটা মানুষের কাছে গিয়ে তাদের মতামত নিতে পারেন সেরকম সুব্যবস্থা রাখুন। বিধায়কদের, একজন মুখ্যমন্ত্রী সব জায়গায় যাওয়া সম্ভব হয় না, প্রত্যেকের সঙ্গে যোগাযোগ রাখা সম্ভব হয় না। একজন এমএলএ বা মন্ত্রী, প্রতিমন্ত্রী যে থাকেন তাদের পক্ষে কিছু কিছু সম্ভব হয়। যে এলাকা থেকে তারা নির্বাচিত হন, বিধানসভার এলাকা থেকে, সেই বিধানসভার এলাকায় যদি তারা মাসে বিধানসভার যে অধিবেশন চলে সেই অধিবেশন চলার গ্যাপে যদি মাসের মধ্যে 2 বা 3 বা 4 সপ্তাহে একটা করেও যদি মানুষ সংযোগের ব্যবস্থা করেন এবং তাদের মতামত নেন, সেভাবে পরিচালনা করেন, তাহলে মনে হয় ভালো হবে। এবং আরও একটা জিনিস আপনাদের উপরই বলে দিই, এই বিধানসভার এমএলএ বা মন্ত্রী এনারা যখন অধিবেশন চলে বিধানসভার, তখন প্রত্যেক দিন হাজিরা দেওয়ার কারণে, যেমন আমরা অফিসে হাজিরা দিই তার জন্য আমরা মাইনা পাই, সেরকম ওনারা এটা এক্সট্রা পান। এক্সট্রাটা হচ্ছে 3,500 টাকা, 3,500 টাকা প্রত্যেক দিন ওখানে হাজিরা দিলেই ওনারা পান। ওই যে 1,21,000 টাকার একজন মন্ত্রীর 1.5 লাখ টাকা স্যালারি, এছাড়া এটা উপরই পাওনা হবে। ঠিক আছে বন্ধুরা, আলোচনা অনেকটা বড় করতে চাইছি না। এরপরে আমি পরপর আরও কয়েকখানা ভিডিও নিয়ে আসবো। এই বিধানসভা নিয়ে ছোটো একটা করলাম, বিধানসভা নিয়ে আরও আলোচনা পরপর আমি করব। কিন্তু পঞ্চায়েত, জেলা পরিষদ এবং সেন্ট্রাল সমস্ত কিছু নিয়ে আমি ছোট ছোট করে আলোচনা করব, খুব বড় করে আমি করব না। আশা করি আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট এবং লাইক শেয়ার করবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, নমস্কার।